তার মানে কি ইলেকশন কমিশন ধোয়া তুলসী পাতা? আদালত জানায় রাজ্যের ভূমিকায় তারা হতাশ। সেই সংঘাত পুরোপুরি বেআব্রু হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে, যে অ্যাকচুয়ালি সংখ্যাটা 1 কোটিরও বেশি। নমস্কার, ফান্ডাদার আরও একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। SIR এই শব্দটা বিগত 2-3 মাস ধরে আমাদের নাওয়া খাওয়া ঘুম সব কেড়ে নিয়েছে, এবং আমরা একদম সেই হিয়ারিং থেকে শুরু করে সমস্ত প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে আমরা নিশ্চিন্তে ছিলাম যে এবার একটা কিছু আসবে। কিন্তু অবাক হয়ে দেখলাম যে সেই ফাইনাল ব্যাপারটা ক্রমশই যেন দূরে চলে যাচ্ছে। ফলে আমাদের যে আমজনতা, সে আমজনতার টেনশন এক ফোঁটাও কমছে না। কিছুদিন আগে শুনছিলাম যে মোটামুটিভাবে ওই 65 লাখের আশেপাশে নাম টোটাল বাদ যাওয়ার একটা কথা চলছিল, কিন্তু হঠাৎ করে আবিষ্কার করা হলো যে অ্যাকচুয়ালি সংখ্যাটা 1 কোটিরও বেশি। এবং এই সব কিছু নিয়ে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে যে সংঘাত চলছে, সেই সংঘাত পুরোপুরি বেআব্রু হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। কি হলো সেখানে? সুপ্রিম কোর্টই বা কি রায় দিল? সেই রায়ে রাজ্য সরকারের মুখ রক্ষা হলো না ইলেকশন কমিশনের? এবং আলটিমেটলি কত নাম বাদ যাবে বলে এখন মনে হচ্ছে? সেই সব কিছু নিয়ে আজকের ভিডিও। আর শুরু করার আগে যে কথাটা সবসময় বলি, ফান্ডাদা মানেই কিন্তু এরকমই প্রয়োজনীয় সব ভিডিও, আপনাদের প্রতিদিনকার জীবনকে আরও একটু সুন্দর, আরও একটু সহজ করে তোলার সব ইনফরমেশন। তাই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, যাতে যখনই আমরা এই ধরনের ভিডিও নিয়ে আসব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। তাহলে চলুন এবার ভিডিওতে ফিরি। আমরা এই ভিডিওর খবরটা নিয়েছি আনন্দবাজার থেকে। পশ্চিমবঙ্গের SIR নিয়ে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের। বেনজির নির্দেশ। যেভাবে ইলেকশন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে সংঘাত বাড়ছে এবং সেই সংঘাত নিয়ে একে অপরের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন, তাতে গোটা ভারতবর্ষে কিন্তু শুধু পশ্চিমবঙ্গে SIR হচ্ছে না, আরও 12টা রাজ্যে হচ্ছে, আরও 11টা রাজ্যে হচ্ছে। কোথাও এই ধরনের সংঘাত কিন্তু নেই, এবং সেই সংঘাতকে সুপ্রিম কোর্ট বলছে যে বেনজির। এর আগে দেশের অন্য কোনো রাজ্যের জন্য সুপ্রিম কোর্ট কিন্তু এইভাবে বলেনি। এবং সুপ্রিম কোর্ট আলটিমেটলি এটা বলছেন, সেটা হচ্ছে এই তথ্যগত অসঙ্গতি যেটা, তার বিচার করবেন রাজ্যের বিচারপতি এবং বিচারকেরা, অর্থাৎ ইলেকশন কমিশন নয়, রাজ্য সরকারের অফিসাররাও নয়। তাদের এই বেনজির সংঘাতে একটা বেনজির রায় সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে আসলো, কিন্তু এ তো অসুবিধায় পড়লাম কারা? আমরা জনসাধারণ নয় তো? কেন বলছি তা আমরা এর ভেতরে ঢুকলে বুঝতে পারবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কয়েকদিন আগেও দেখা যাচ্ছিল যে মোটামুটিভাবে ওই 60-65-70 লক্ষের কাছাকাছি নাম বাদ যাবে, আজকে এসে চিত্রটা যেন অন্য কথা বলছে। কোটি ছাড়িয়ে যাওয়ার একটা গল্প কিন্তু তৈরি হয়েছে, দেখাচ্ছি আপনাদের। আনন্দবাজার বলছে যে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে তথ্যগত অসঙ্গতির যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলির নিষ্পত্তি করবেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত আধিকারিকেরা। অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাদেরকেও সুপ্রিম কোর্ট বলেছে তোমাদের রিক্রুট করার দরকার নেই। অন্যদিকে আমাদের রাজ্যের সরকার, স্টেট গভর্নমেন্ট, তাকেও বলেছে তোমাদেরও দরকার নেই, তোমরা নিজেদের মধ্যে যা করছো এতে তোমাদের ওপর আর সুপ্রিম কোর্ট ভরসা রাখতে পারছে না, না নির্বাচন কমিশনের ওপর, না রাজ্য সরকারের ওপর। বলছে এখন এই যে তথ্যগত অসঙ্গতি, আমরা জানি যে 1,50,00,000 মতন ভোটারদের যে যারা ফর্ম ফিল আপ যারা করেছিলেন তাদের মধ্যে প্রায় 1.5 কোটির কাছাকাছি লোককে তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য শুনানিতে ডেকেছিল নির্বাচন কমিশন। এবার এই 1,50,00,000 লোকের শুনানি করার জন্য তাদেরকে ডকুমেন্ট সাবমিট করতে হয়েছে,
এবার এই তাদের যে ডেটা তারা ফিল আপ করেছেন এবং যে ডকুমেন্ট জমা দিচ্ছেন, এর মধ্যে একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল বলে নির্বাচন কমিশন তাদেরকে ডেকেছিলেন। এখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি সলভ করার জন্য তারা যে সমস্ত ব্যবস্থা করেছেন তাতে সংঘাত বেড়েছে, কিন্তু প্রবলেম সলভ হয়। প্রথম 58 লক্ষ মতন নাম একদম প্রথমেই ডিলিট হয়ে গিয়েছিল, যারা ডেড ভোটার বা শিফটেড ভোটার বা ডুপ্লিকেট রয়েছে সেই নামগুলো। তার পরবর্তী ফেজে দেখা হয়েছিল যে মোটামুটিভাবে আরও 7-8 লক্ষের মতন নাম নিয়ে একটা সংশয়ের জায়গা রয়েছে। এই 65 পাওয়া যাচ্ছিল, মনে করা হচ্ছিল যে এইখানেই বোধহয় ব্যাপারটা হয়ে গেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে বেসিক্যালি এই তথ্যগত অসঙ্গতি নিয়ে এদের মধ্যে যে টানাপোড়েন, সেই টানাপোড়েনে বহু লোকের ডেটা হয় আপলোড করা হয়নি, অথবা আপলোড করার পর ফিরে এসছে, বা অন্যান্য নানা ধরনের প্রবলেম তৈরি হয়েছে। দেখুন, বলছে যে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের আধিকারিকরা কেবল বিচার বিভাগীয় ওই আধিকারিকদের সহায়তা করবেন। ভালো করে বুঝুন, অর্থাৎ সুপ্রিম কোর্ট বলছে যে হাইকোর্ট নিযুক্ত আধিকারিকরা এখন ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির কেসগুলো দেখবেন। রাজ্য সরকারের অফিসার আর নির্বাচন কমিশন অফিসার, যাদেরকে দায়িত্ব আমরা এতদিন দিয়ে রেখেছিলাম, তাদের এখন আর কোনো দায়িত্ব নেই, কাজ করবেন ওনারা, আর এরা শুধু তাদেরকে সহায়তা করবে। এবং এই হাইকোর্ট নিযুক্ত আধিকারিকরা যে নির্দেশ দেবেন, সেই তাদের নির্দেশই সুপ্রিম কোর্টের নির্দেশ বলে গণ্য করা হবে। রাজ্যকে অবিলম্বে তা পালন করতে হবে। ভাবুন যে কোন জায়গায় গেছে এই এসআইআর সংঘাত, এবং আলটিমেটলি ভুগছি কিন্তু আমরা সাধারণ মানুষ। এসআইআর এর কাজে কমিশন এবং রাজ্য উভয়ের ভূমিকাতেই শুক্রবার অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এনভি আঞ্জরিয়ার বেঞ্চে মামলাটির শুনানি ছিল। আদালত জানায় রাজ্যের ভূমিকায় তারা হতাশ। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে রাজ্যের ভূমিকায় তারা হতাশ, ফ্রাস্ট্রেটেড, এবং রাজ্য সরকার এবং কমিশনের মধ্যে বিশ্বাসের ঘাটতি রয়েছে বলে তারা মনে করছে। অর্থাৎ রাজ্য সরকার কমিশনকে বিশ্বাস করছে না, কমিশন রাজ্য সরকারকে বিশ্বাস করছে না। এটা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। তারা মনে করছে যে এরকমই একটা ঘটনা ঘটছে, এবং তারা বলছে যে এই দুটো সাংবিধানিক সংস্থা। এখন দুটো সাংবিধানিক সংস্থা যদি একে অপরকে বিশ্বাস না করে, তাহলে কাজটা কি করে হবে? আর এই কাজে কত লোক ফেঁসে গেছে সেই হিসেবটা এবার আমি আপনাদের দিচ্ছি। এবং সুপ্রিম কোর্ট এটাও বলে পশ্চিমবঙ্গে এসআইআরকে কেন্দ্র করে ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতি রাজ্য সরকার তৈরি করেছে যেখানে বিচার বিভাগীয় হস্তক্ষেপের প্রয়োজন হয়ে পড়ছে। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিকভাবে এই দায়িত্ব সামলানো যাচ্ছে না রাজ্যের অসহযোগিতার জন্য। এটাই সুপ্রিম কোর্টের মন্তব্য। তার মানে কি ইলেকশন কমিশন ধোয়া তুলসী পাতা? সেটাও নয় বলেই মনে হচ্ছে। তার কারণ এরপরে আমরা আসছি। দেখুন, কমিশন এবং রাজ্যের আধিকারিকদের সঙ্গে শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, অর্থাৎ আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালকে আলোচনায় বসার অনুরোধ করেছে সুপ্রিম কোর্ট। সেই বৈঠকে থাকবেন কমিশনের প্রতিনিধি, চিফ ইলেকটোরাল অফিসার, মুখ্য সচিব বা চিফ সেক্রেটারি, ডিজিপি, অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেল। হাই লেভেল মিটিং যেটা হবে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে। এবং এখান থেকে এসআইআর এর কাজে হাইকোর্ট নিয়োগ করবে বর্তমান বিচারক এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা বিচারকদের। অর্থাৎ রাজ্য সরকারি কর্মীরা যারা এতদিন এসআইআর এর কাজ করছিলেন, তাদের বদলে এখন আমাদের জুডিশিয়াল সেক্টর থেকে লোক রিক্রুট হবে। তারা এবার ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তার কারণ হচ্ছে
যে তিনি তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছেন যে 28 তারিখের মধ্যেই কিন্তু ফাইনাল লিস্ট পাবলিশ করতে হবে। এবার এইখানে এসে একটা গেরো তৈরি হয়েছে, কারণ এখন যে সময়টুকু রয়ে গেছে, আজকে হচ্ছে 20 তারিখ হয়ে গেল বা 21 তারিখ হয়ে গেল, তাহলে 28 তারিখের মধ্যে এই লিস্ট কি পাবলিশ করা আদৌ সম্ভব? এইখানে এসে একটা জায়গা তৈরি হচ্ছে যেখানে ইসিআই এর এইবার একটা নিরপেক্ষতা নিয়ে সন্দেহের জায়গা উঠে আসছে। কীরকম সেই জায়গা সেটা বুঝতে হলে আগে বুঝতে হবে যে সংঘাতটা কোথায় হলো, কোথায় সংঘাত, যেটা সুপ্রিম কোর্ট বলছেন এসআইআর এর কাজ কেন্দ্র করে রাজ্য এবং কমিশনের প্রধান সংঘাত মূলত গ্রুপ বি আধিকারিকদের নিয়ে। অ্যাকচুয়ালি এর আগে যে সুপ্রিম কোর্ট বলেছিল যে রাজ্যকে 8,500 গ্রুপ বি অফিসারদের ছাড়তে, যারা ইলেকশনের কাজে সহায়তা করবেন। কিন্তু দেখা যাচ্ছে গ্রুপ এ বা গ্রুপ বি অফিসারদের কিন্তু দেখা যাচ্ছে যে কমিশনের অভিযোগ বারবার আবেদন করা হলেও রাজ্য সরকার পর্যাপ্ত গ্রুপ বি আধিকারিক দেয়নি। দেওয়া হয়েছে গ্রুপ সি বা আরও নিম্নপদস্থ আধিকারিকদের। সুপ্রিম কোর্ট প্রশ্ন করছে যে আপনি যে ওই ক্লার্ক গ্রেডের আধিকারিকদের দিচ্ছেন, তাদের দিয়ে কি এসআইআর এর কাজ করা যাবে? সুপ্রিম কোর্ট প্রশ্ন করছে। এবং এই সমস্ত ইলেকশন কমিশন জানিয়েছে যে তারা সরকারের কাছে গ্রুপ বি আধিকারিক চেয়ে চিঠি দিয়েছিলেন, কিন্তু জবাবে সরকার জানিয়েছে কমিশনের আবেদন বিবেচনাধীন শুধু। অর্থাৎ অ্যাকচুয়ালি গ্রুপ বি অফিসার ছাড়া হয়নি, শুধু বলা হয়েছে যে আবেদন বিবেচনাধীন, অর্থাৎ অফিসার দেওয়া হয়নি ইলেকশন কমিশনকে, যেটা সুপ্রিম কোর্ট বারবার বলে দিয়েছে। এবং যার ফলে প্রধান বিচারপতি জানান তিনি ভেবেছিলেন এসআইআর এর কাজে রাজ্য সহযোগিতা করবে, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। অর্থাৎ এসআইআর এর কাজে রাজ্য কোনোভাবেই সহযোগিতা করছে না, এটা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। কিন্তু এই রকমই যদি চলতে থাকে তাহলে যেটা দাঁড়াবে সেটাও কিন্তু কম ডেঞ্জারাস নয়। আচ্ছা, এইবার এইখানে আরেকটা জিনিস তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই ডিসক্রিপেন্সি সলভ করার জন্য নির্বাচন কমিশন চাইছিল অন্য রাজ্য থেকে আইএএস বা আইপিএস অফিসারদের নিয়ে এখানে আসবে। সেইখানে একটা সমস্যা হয়েছে, যেটা সুপ্রিম কোর্টের বিচারপতিও জানিয়েছেন। যদি অন্য রাজ্য থেকে লোক আসে তাহলে পরে তাদের ক্ষেত্রে সমস্যা হবে যে তাদের বাংলা বানান, অর্থাৎ ধরা যাক ফর অ্যান এক্সাম্পল, আমার যে নাম, সেই নামের ইংরেজিতে বানানটা লেখা আর বাংলায় বানান করায় দুটোর মধ্যে একটু ডিফারেন্স থাকতে পারে, এবং বাংলা থেকে ট্রান্সলেট করার সময় নামটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে, বানানটা ইংরেজি বানানটা চেঞ্জ হয়ে যেতে পারে। এবং সেইটা যারা বাঙালি তারা যত সহজে বুঝতে পারবেন, বন্দ্যোপাধ্যায় এবং ব্যানার্জি যে একই, সেটা তারা যত সহজে বুঝতে পারবেন, বাইরে থেকে কোনো আইএএস বা আইপিএস অফিসার আসলে বা যারা হিন্দিভাষী তারা বুঝতে পারবেন না। তো সেই জন্য প্রধান বিচারপতি বলেছেন যে তার থেকে ভালো হচ্ছে যে আমরা রাজ্যেরই যারা মানে বিচার বিভাগের বিচারপতি রয়েছেন বা যারা রিটায়ার করে গিয়েছেন জেলা বিচারপতি, তাদেরকে এই কাজে নিয়োগ করা হোক, এবং তাদেরকে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার এই সমস্ত ব্যাপার তো চলছিল, এর মধ্যে আরও একটা জিনিস তৈরি হলো, সেটা হচ্ছে কবে তালিকাটা প্রকাশ হবে। নর্মালি ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে 28 ফেব্রুয়ারি তালিকা প্রকাশ হবে, অর্থাৎ এই মাসের শেষ দিন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এখনও তো লিস্ট তৈরি হয়নি। এবার কেসটা কীরকম দাঁড়িয়ে আছে এখন সুপ্রিম কোর্ট বলছে যে তোমাকে 28 তারিখেই তালিকা প্রকাশ করতে হবে, সময় পেছানো যাবে না। দরকারে যে তালিকা অসম্পূর্ণ থাকবে সেই অসম্পূর্ণ তালিকাই তুমি প্রকাশ করো, বাকিটা যখন পরে তুমি আপডেট করবে তখন আসবে। এইবার এই অসম্পূর্ণ কত আছে দেখা যাচ্ছে যে এই অসম্পূর্ণের পরিমাণ প্রায় 60 লক্ষের মতো, অর্থাৎ 65-66 মতন ছিল, তার সঙ্গে আপনি 60 জুড়ে দিন, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে প্রায় 1.25 কোটি। অর্থাৎ এই 1.25 কোটি হচ্ছে এই 1.25 কোটি
নাম কিন্তু এই যে অসম্পূর্ণ তালিকা যেটা 28 তারিখ বেরোবে তাতে থাকবে না বলেই মনে করা হচ্ছে। আর তাই যদি হয়, বাকি নাম কবে অ্যাড হবে, কবে ওর সঙ্গে জুড়বে, তার কিন্তু কোনো পরিষ্কার তারিখ কারো কাছেই নেই। আর এই তারিখের ওপরেই যদি মার্চ মাসে নির্বাচন হওয়ার নোটিশ জারি করে দেওয়া হয়, তাহলে কিন্তু এই যে 1.25 কোটি লোক, অর্থাৎ প্রথমে 58 লক্ষ ডেড ভোটার বা ওই যেটা প্রথমেই এএসডিডি লিস্ট ছিল সেখানের 58 লক্ষ বেরিয়ে গেল, তারপরে আরও 10 লক্ষ, আমি দেখাচ্ছি সবগুলোই দেখাবো, তারপরে আসছে আরও প্রায় 60 লক্ষ মতন। এই পুরো ব্যাপারটা মেলালে 1 কোটির ওপরে, অর্থাৎ 1 কোটি 10 লাখ, 20 লাখ বা 25 লাখ লোক, তাদের নাম কিন্তু এই ভোটার লিস্টে থাকবে না বলেই মনে করা হচ্ছে। আর যদি না থাকে তাহলে কিন্তু 2026-এ তারা ভোট দিতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। হ্যাঁ, এটা তাদের নাগরিকত্ব গেল না, নাগরিকত্বের জন্য বা ভোটার লিস্টের নাম তোলার জন্য তারা পরে আবার অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু 2026-এর ইলেকশনে এদের ভোট দেওয়ার এই 1.25 কোটি লোকের প্রায় সম্ভাবনা কিন্তু এখন খুবই ক্ষীণ। আমি আরও ডিটেলে আসছি। সুপ্রিম কোর্ট পরিষ্কার দুটো কথা বলেছে, 28 তারিখের মধ্যে একটা তালিকা প্রকাশ করতে হবে, ভোটার তালিকা প্রকাশ করতে হবে, ও প্রয়োজনে পরে অতিরিক্ত তালিকা প্রকাশ করে নাম যোগ করা যেতে পারে। আপাতত যা হয়েছে তাই প্রকাশ করতে হবে। এবার এইখানে রাজ্য বেঁকে বসেছিল। রাজ্য সরকার বলেছিল যে না, সেটা করা যাবে না, এতে রাজ্যে নাকি আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হতে পারে। কিন্তু সুপ্রিম কোর্ট সেটা মানেনি। তারা বলেছে যে না, 28 তারিখই যত অবধি হয়েছে তত অবধি তালিকা প্রকাশ করতে হবে। এইবার এর পরেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। সেই ক্ষেত্রে এটা সম্ভাবনা কিন্তু খুবই বেশি যে এই জায়গায় এই যে 1.25 কোটি বা 1 কোটি বা 1 কোটি 10 লাখ নাম যে বাদ পড়ে গেল, এদের ছাড়াই কিন্তু এই 2026-এর ইলেকশনটা হবে। ইলেকশনের পরে তাদের নাম আবার ইনক্লুড করা হতে পারে, কিন্তু ইলেকশনের আগেই হবে বলে মনে হচ্ছে না। এবং এইটা প্রকাশ যাতে না হয় সেই জন্যই কিন্তু রাজ্য আপত্তি জানিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে না, প্রকাশ করতে হবে। এইখানে ইলেকশন কমিশন একটা খেলা খেলছে যে তাহলে পরে যদি আমরা ওই যে 1 কোটি বা 1.25 কোটি নাম যাদের নিয়ে সন্দেহের জায়গা রয়েছে সেই নাম ছাড়াই যদি আমরা লিস্টটা প্রকাশ করে দিই, যেটা সুপ্রিম কোর্ট বলছে, এবং তারপরে সেই লিস্টের বেসিসে যদি নির্বাচন হয়, তাহলে পরে কিন্তু এই 1 কোটি বা 1.25 কোটি লোক 2026-এর ইলেকশনে পার্টিসিপেট করতে সম্ভবত পারবে না। ক্লিয়ার হচ্ছে আপনাদের কাছে? এইটা ইলেকশন কমিশন ইচ্ছে করে করছে না এইটা তারা রাজ্য সরকার তাদের হাত পা বেঁধে দিয়েছে বলে হচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু সংঘাত বা খেলা দু তরফেই চলছে, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। সূত্রের খবর, নথি যাচাইয়ের পরে 4,44,970 জনের নথিকে অযোগ্য বলে চিহ্নিত করেছেন মাইক্রো অবজারভাররা। অর্থাৎ সেই নথিগুলো অযোগ্য, অর্থাৎ তাদের সেটা বাদ। তাহলে প্রায় 4.5 লাখ লোক মাইক্রো অবজারভাররাই বাদ দিয়ে দিয়েছেন। ভালো করে বুঝুন, জেলা শাসকদের কাছে এখনও 4,66,323টি নথি পড়ে আছে, মানে 4.5 প্রায় 9 লাখ হয়ে গেল। মানে 9 লাখ লোকের লাখ মোটামুটিভাবে বাদ। এইগুলো পড়ে আছে কেন? কারণ ওইগুলোকে ভেরিফাই করা যাচ্ছে না, গেলে তো এতদিনে হয়ে যেত। আর এইগুলো অযোগ্য হয়ে গেছে, এবং যেহেতু অযোগ্য হয়ে গেছে, নথি যাচাই করে যদি পাঠিয়ে দেয় তারপরে অযোগ্য ঘোষিত হয়ে যায়, তাহলে তো পুরো রাস্তা বন্ধ। সেই জন্য বাকি হোল্ড করে রাখা হয়েছে বলেই মনে করা হচ্ছে। আর কি, মাইক্রো অবজারভাররা অন্তত 30 লক্ষ ভোটারের নথি পুনরায় যাচাইয়ের জন্য ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং সহকারী ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে পাঠিয়েছেন। অর্থাৎ আরও 30 লাখ নথি কিন্তু এখনও ডিসপিউটেড জায়গায় রয়েছে। এই সব মিলিয়ে দেখুন সংখ্যাটা কোথায় যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে
আরও 20 লক্ষ ভোটারের নথি নিয়ে তারা কোনো সিদ্ধান্তই এখনও নিতে পারেননি। ইআরও এবং এইআরও 30, 20, 50 আর প্রায় 60 লক্ষ এখানে আটকে গেছে। কাজেই 28 তারিখ খুব ইম্পর্টেন্ট দিন, যেদিন ইলেকশন কমিশন যেটুকু কমপ্লিট হয়েছে সেইটা প্রকাশ করবে। সুতরাং সেই দিকে আমাদের সবার চোখ থাকবে, আপনারাও অবশ্যই চোখ রাখবেন। আর সেদিন ওই নথি প্রকাশ হলে কিভাবে সেই নথি পাওয়া যাবে, কিভাবে আপনারা দেখবেন আপনাদের নাম আছে কিনা, এবং যদি না থাকে তাহলে কি করতে হবে, সেই সংক্রান্ত লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের কাছে আমি আবার ফিরে আসব। সুতরাং সাবস্ক্রাইব কিন্তু করে রাখুন, বেল আইকন প্রেস করে রাখুন, যাতে সেই ভিডিওটা আসলেই আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পান এবং সেই অনুযায়ী আপনাদের পরবর্তী কর্মপন্থা বা কর্মপদ্ধতি স্থির করতে পারেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বাই।